হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা আলোচনা করব রাষ্ট্র কাকে বলে। আমরা পলিটিক্যাল সায়েন্স ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের ক্লাস শুরু করেছিলাম। আজকের হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারের বিষয় হচ্ছে রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রের ধারণা কী বা রাষ্ট্র বলতে কী বোঝায়, রাষ্ট্রের প্রকৃতি কী, এই সম্পর্কিত বিষয় নিয়ে দ্বিতীয় চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো আজকের আলোচনার বিষয় হলো রাষ্ট্র কাকে বলে। তো এখানে রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন রাষ্ট্রতত্ত্ববিদ তারা কি করেছেন না, রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন এখানে বলছে, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্র হলো সমাজের শ্রেষ্ঠ সংগঠন। তাহলে অ্যারিস্টটল কি বলছেন, যে রাষ্ট্র হলো সমাজের শ্রেষ্ঠ সংগঠন, অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে অনেকগুলো সমাজ থাকে, তো সেই সমাজের একটা শ্রেষ্ঠ সংগঠন বলছেন অ্যারিস্টটল। তারপর দ্বিতীয়ত রাষ্ট্র সম্পর্কে ল্যাস্কি কি বলছেন, ল্যাস্কি বলছেন রাষ্ট্র হলো সমাজের সৌধের চূড়া। ল্যাস্কি বলছে রাষ্ট্র হলো সমাজের সৌধের চূড়া, অর্থাৎ সমাজ হচ্ছে নিয়েই রাষ্ট্র গঠিত হয়। তাই ল্যাস্কি বলছে রাষ্ট্র হলো সমাজের সৌধের চূড়া। তারপর তৃতীয়ত রাষ্ট্রপতি উইলসন কি বলছেন না, নির্দিষ্ট ভূখণ্ডে আইন অনুসারে সংঘবদ্ধ জনসমষ্টির নাম রাষ্ট্র। অর্থাৎ তিনি কি বললেন, যে নির্দিষ্ট ভূখণ্ডে আইন অনুসারে সংঘবদ্ধ জনসমষ্টির নাম রাষ্ট্র। অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ড বলতে একটা নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট জায়গার মধ্যে, যেমন হচ্ছে ইন্ডিয়ার যে পরিসীমা বা ইন্ডিয়ার যে আয়তন বা ইন্ডিয়ার যে ম্যাপ, সেই ম্যাপের মধ্যে আমরা যদি দেখি ইন্ডিয়া একটা নির্দিষ্ট আয়তন আছে, সেই আয়তন বা সেই যে ভূখণ্ড, ইন্ডিয়ার একটা আলাদা ভূখণ্ড, তেমনি পাকিস্তানের একটা আলাদা ভূখণ্ড, চীনের একটা আলাদা ভূখণ্ড, মানে জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই প্রত্যেকটা ভূখণ্ডে, একটা নির্দিষ্ট ভূখণ্ডে আইন অনুসারে সংঘবদ্ধ জনসমষ্টি, অর্থাৎ আমরা এই যে ইন্ডিয়ার মধ্যে বসবাস করি, এখানে কিন্তু নির্দিষ্ট আইন মেনে এই ভূখণ্ডের মধ্যে আমাদেরকে বসবাস করতে হয়। তো এই যে ইন্ডিয়ার মধ্যে বসবাসকারী, অর্থাৎ ইন্ডিয়ার যে ভূখণ্ড বা ইন্ডিয়ার যে এরিয়া বা যে জায়গা, সেই জায়গার মধ্যে বসবাসকারী সুসংঘবদ্ধ যে জনসমষ্টি, এই জনসমষ্টির নাম বা এই জনসমষ্টিকে নিয়ে রাষ্ট্র গঠিত হয়। তাই উইলসন বলছেন যে নির্দিষ্ট ভূখণ্ডে আইন অনুসারে সংঘবদ্ধ জনসমষ্টির নাম রাষ্ট্র। এইবার জার্মান দার্শনিক ব্রুন্টসলি কি বলছে, এটা হবে ব্রুন্টসলি, স্পেলিংটা ভুল আছে। ব্রুন্টসলি কি বলছেন, যে রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ। একই কথা এখানে উইলসনও প্রায় এই কথাটাই বলেছে, এখানে ব্রুন্টসলিও তাই সেই একই কথা বলছে, যে রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ। এইবারে এই যে সমস্ত সংজ্ঞা আমরা দেখলাম, এই সমস্ত সংজ্ঞাগুলোকে যদি আমরা এক জায়গা করি বা রাষ্ট্র বলতে কী বোঝায় সেটা যদি ঠিকঠাকভাবে আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে আরও বেশ কিছু বিষয় আমাদেরকে রাষ্ট্রের মধ্যে আনতে হবে। তো সেই সমস্ত বিষয় নিয়ে গার্নার একটি সম্পূর্ণ সংজ্ঞা দিয়েছেন। গার্নারের এই সংজ্ঞাটি আমরা রাষ্ট্রের সম্পূর্ণ যা বৈশিষ্ট্য বা রাষ্ট্রের মধ্যে যা যা থাকা উচিত সমস্ত কিছু এই সংজ্ঞাতেই আমরা দেখতে পাব। তো গার্নার কি বলছে, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি সমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে। অর্থাৎ তাহলে গার্নারও সেই কথাটাই গার্নার বললেন, যে নির্দিষ্ট ভূখণ্ডে যারা কি করছে না, স্থায়ীভাবে বসবাস করছে। আমরা যখন পড়ব, নাগরিকতা পড়ব, তখন কিন্তু আমরা পড়ব যে আমাদের ভারতবর্ষে বা প্রত্যেকটা দেশেই আমরা দেখতে পাবো, যদি আমরা ভারতবর্ষকে যদি ধরি, তাহলে দেখা যাবে যে এখানে বসবাসকারী বেশ কিছু মানুষ যারা হচ্ছে স্থায়ীভাবে বসবাস করছে, আর যারা স্থায়ীভাবে বসবাস করছে না
তারা কিছুদিনের জন্য আমাদের এই দেশে এসে বসবাস করছে, আবার তারা চলে যাবে। অর্থাৎ তারা কি বিদেশি, আমরা তাদেরকে বিদেশি বলে চিনি। তো ঠিক স্থায়ীভাবে যারা বসবাস করছে তাদের কথা এখানে বলা হচ্ছে, যে একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী, স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তি যা কিনা বহিঃশক্তির আক্রমণ থেকে সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণ মুক্ত। অর্থাৎ বহিঃশক্তির আক্রমণ থেকে আমরা কিন্তু সম্পূর্ণভাবে মুক্ত। যদি আমরা দেখি যে 1947 সাল 1947 সাল, অর্থাৎ ভারত যতদিন শাসন হয়নি 1947-এর আগে পর্যন্ত আমরা কিন্তু ভারতবর্ষকে একটা রাষ্ট্র হিসাবে আমরা ঠিকঠাকভাবে মনে করতাম না, বা একটা ভারতবর্ষ যে একটা স্বাধীন রাষ্ট্র বা ভারতবর্ষ যে একটা আলাদা রাষ্ট্র, সেটা কিন্তু আমরা ভাবতে পারতাম না। কবে থেকে আমরা ভাবতে পারছি না, 1947 সালের পর, যখন থেকে বহিঃশক্তির আক্রমণ থেকে আমরা নিজেদেরকে মুক্ত করেছি, বা সম্পূর্ণ বা প্রায় মুক্ত করেছি। আমরা প্রায় মুক্ত করেছি। তো সেই তবে থেকেই কিন্তু আমরা ভারতবর্ষকে একটা রাষ্ট্র হিসাবে আমরা মনে করি, এবং এই রাষ্ট্রের জন্য কি করা হলো 1947 সালের পরে, নিজের সংবিধান, নিজের আইন কানুন সমস্ত কিছু তৈরি করা হলো। 1947 সালের আগে কিন্তু ভারতবর্ষের কোনো নিজস্ব সংবিধান, নিজস্ব আইন কানুন, নিজস্ব বলে কিছু ছিল না। সেই জন্য এখানে বলছে যে বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণ মুক্ত, এবং যার একটি সুগঠিত শাসন ব্যবস্থা আছে। আমাদের দেশের, ভারতবর্ষের একটা সুগঠিত নির্দিষ্ট নিজস্ব শাসন ব্যবস্থা আছে, যে শাসন ব্যবস্থা মেনে আমাদেরকে চলতে হয়। তো সেটাই বলছে যে একটি সুগঠিত শাসন ব্যবস্থা আছে, যে শাসন ব্যবস্থার প্রতি অধিবাসীদের অধিকাংশ স্বাভাবিকভাবে আনুগত্য দেখায়, তাকেই বলে রাষ্ট্র। তাহলে এই যে আইন, অর্থাৎ এই যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার প্রতি এখানকার মানুষের বা এখানকার অধিবাসীদের যারা পার্মানেন্টলি এখানে থাকছে, তারা এই আইনের প্রতি আনুগত্য দেখায়। এই যে ব্যক্তিবর্গ, এই যে নির্দিষ্ট ব্যক্তিবর্গ, এই ব্যক্তিবর্গকে নিয়েই কি হচ্ছে না, রাষ্ট্র তৈরি হচ্ছে। তাহলে গার্নারের এই যে সংজ্ঞা, গার্নারের সংজ্ঞায় কি বলছে, যে একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ, যারা কি না বহিঃশক্তির আক্রমণ থেকে মুক্ত, এবং যাদের একটি নির্দিষ্ট শাসন ব্যবস্থা আছে, এবং যারা ওই শাসন ব্যবস্থা বা ওই শাসনের অধীনে থেকে স্বাভাবিকভাবে সেই শাসনের প্রতি আনুগত্য দেখায়, তাকে আমরা বলি রাষ্ট্র। তো এই রাষ্ট্র সম্পর্কে যদি আমরা এই সংজ্ঞাটি ভালো করে বুঝতে পারি, বা যদি আমরা ভালো করে ভাবি, তাহলে কিন্তু রাষ্ট্রের সমস্ত বৈশিষ্ট্য, রাষ্ট্রের প্রকৃতি কী, সমস্ত কিছু আমরা কিন্তু জানতে পারবো। এইবার আমরা কি দেখব, যে রাষ্ট্রের বৈশিষ্ট্য কী। রাষ্ট্রের বৈশিষ্ট্য, এখানে প্রথম বৈশিষ্ট্য কি বলছে না, জনসমষ্টি। আমরা সংজ্ঞাতে আমরা কি বলেছি, যে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী একটা জনগোষ্ঠী, এখানে সেটাই বলছে জনসমষ্টি। অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ডে, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে, যারা ভারতবর্ষের মধ্যে স্থায়ীভাবে বসবাস করছে, যারা নাগরিক, সেই নির্দিষ্ট জনসমষ্টিকে নিয়ে ভারতবর্ষ গঠিত। ঠিক তেমনভাবে চীনের মধ্যে নির্দিষ্ট ভূখণ্ডে, অর্থাৎ চীনের যে ভূখণ্ড, অর্থাৎ চীনের যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে যারা স্থায়ীভাবে বসবাস করছে, তাদেরকে আমরা চীন দেশের অধিবাসী আমরা বলি। ঠিক তেমনভাবে যদি আমরা আমেরিকার কথা বলি, আমেরিকার যে নির্দিষ্ট ভূখণ্ড বা নির্দিষ্ট এরিয়া, সেই এরিয়ার মধ্যে যারা স্থায়ীভাবে বসবাস করছে, তারা আমেরিকান। ঠিক তেমনভাবে জনসমষ্টি কি, রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য কি না, এখানে একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সেই জনগোষ্ঠী বা এই যে মানুষজন আমরা স্থায়ীভাবে বসবাস করছি। তো রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, জনসমষ্টি। অর্থাৎ জনসমষ্টি ছাড়া কিন্তু রাষ্ট্র গঠিত হবে না। একটা নির্দিষ্ট পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ নয়, বেশ কিছু জনসমষ্টি বা জনগোষ্ঠী মিলিয়ে একটা সমাজ তৈরি হচ্ছে, আর অনেকগুলো সমাজ মিলে একটা রাষ্ট্র তৈরি হচ্ছে। তো রাষ্ট্রের
একটা বৈশিষ্ট্য হচ্ছে জনসমষ্টি, অর্থাৎ জনসমষ্টি ছাড়া কিন্তু রাষ্ট্র গঠিত হতে পারে না। যদি ভারতবর্ষের মধ্যে কোনো মানুষ না থাকতো, এই জনসমষ্টি না থাকতো, তাহলে কি রাষ্ট্র গঠিত হতো? ভারতবর্ষ রাষ্ট্র হতো না। বা একজন মানুষ কি 5জন মানুষকে নিয়ে একটা রাষ্ট্র গঠিত হয় না। বহু সংখ্যক মানুষ নিয়ে একটা রাষ্ট্র গঠিত হয়। সেই জন্য রাষ্ট্রের মূল উপাদান হলো বা রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে জনসমষ্টি। তারপর কি বলছে, দ্বিতীয় পয়েন্ট কি বলছে, নির্দিষ্ট ভূখণ্ড। অর্থাৎ এখানে দেখো ছবিতে দেখানো আছে ভারতবর্ষটার একটা নির্দিষ্ট এরিয়া আছে। যদি আমরা দেখি ভারতবর্ষের ঠিক পাশেই আমরা একদিকে দেখতে পাবো চীন এবং আরেক দিকে দেখতে পাবো পাকিস্তান। পাকিস্তানের একটা নির্দিষ্ট এরিয়া আছে, চীনের একটা নির্দিষ্ট এরিয়া আছে, বাংলাদেশের একটা নির্দিষ্ট এরিয়া আছে। ঠিক তেমনভাবে ভারতবর্ষেরও একটা নির্দিষ্ট এরিয়া আছে, নেপালের একটা নির্দিষ্ট এরিয়া আছে, ভুটানের একটা নির্দিষ্ট এরিয়া আছে। তো নির্দিষ্ট ভূখণ্ড অর্থাৎ নির্দিষ্ট জায়গা জমি, যে এই সীমানা পর্যন্ত হচ্ছে ভারতবর্ষ। এই যে বিভিন্ন বর্ডারে আমরা যদি দেখি যে ভারতবর্ষ আর পাকিস্তানের মাঝে যে বর্ডার, সেই বর্ডারে কি আছে না, ওই বর্ডারেই ওখান থেকে আমরা বলতে পারি যে এর এপারে হচ্ছে ভারতবর্ষ। আমরা যদি ভারতবর্ষে দাঁড়িয়ে বলি তাহলে কি হচ্ছে না, এর আমাদের দিকে হচ্ছে ভারতবর্ষ, আর বর্ডারের ওপারে গেলে হবে কি পাকিস্তান, বা ওপারে গেলে হবে বাংলাদেশ, বা ওপারে গেলে হবে চীন। এই যে নির্দিষ্ট ভূখণ্ড অর্থাৎ ওই যে বর্ডার পর্যন্তই কিন্তু ভারতবর্ষ, তার বাইরে চলে গেলে এক চীন হতে পারে, অন্যদিকে গেলে পাকিস্তান হতে পারে, অন্যদিকে গেলে বাংলাদেশ হতে পারে। ঠিক প্রত্যেকটা রাষ্ট্রের একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, সেই ভূখণ্ডে বসবাসকারী মানুষদের নিয়েই সেই রাষ্ট্র গঠিত। সেই জন্য বলছে নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের একটা প্রধান বৈশিষ্ট্য। নির্দিষ্ট ভূখণ্ড না থাকলে সেটা একটা মানে কি বলবো, স্বাধীন রাষ্ট্র বলে পরিচিত হতে পারে না বা হবে না। নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। আমাদের যদি নির্দিষ্ট ভূখণ্ড না থাকতো, আমরা চীনের জায়গায় গিয়ে আমরা বলতে বলতাম কি যে এটা ভারতবর্ষ, কিন্তু সেটা কি আমরা বলতে পারি? তার কারণ ভারতবর্ষের একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে। বা চীনের যে সমস্ত মানুষ, তারা যদি এখন ভারতবর্ষে এসে বলে এটা হচ্ছে চীন, তারা কি বলতে পারবে? বলতে পারবে না। তার কারণ ভারতবর্ষের যেমন একটা নির্দিষ্ট এরিয়া আছে, ঠিক তেমন চীনের একটা নির্দিষ্ট এরিয়া আছে, পাকিস্তানের একটা নির্দিষ্ট এরিয়া আছে, আফগানিস্তানের আছে, বাংলাদেশের আছে, নেপালের আছে, ভুটানের আছে। মানে আমাদের চারদিকে যে সমস্ত দেশ আমরা দেখতে পাই বা যে সমস্ত রাষ্ট্র আমরা দেখতে পাই, সেগুলোই এখানে বলা হচ্ছে। তো একটা নির্দিষ্ট ভূখণ্ডের প্রত্যেকটা রাষ্ট্রের একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে। তারপর পরের পয়েন্ট কি বলছে, তৃতীয় পয়েন্ট বলছে সরকার। অর্থাৎ সরকার, প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব সরকার আছে। ঠিক তেমনভাবে আমাদের ভারতবর্ষের নিজস্ব সরকার আছে, যে সরকার কি করছে না, আমাদের এই ভারতবর্ষকে পরিচালনা করছে, যারা এই ভারতবর্ষকে শাসন করছে, যাদের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি সেই সরকারের মাধ্যমে। সরকার সম্পর্কে তোমরা আরও জানতে পারবে। সরকার সম্পর্কে একটা আলাদা চ্যাপ্টার আছে, এই 11 অথবা 12 সরকার সম্পর্কে একটা আলাদা চ্যাপ্টার আছে। সেই সরকার সম্পর্কে সেখানে আরও ডিটেলসে বলা হয়েছে। তো এখানে বেসিক বলি যে সরকার কিন্তু একটা নির্দিষ্ট ব্যক্তি নয়, ব্যক্তিকে আমরা সরকার বলি না। সরকার অর্থাৎ যারা দেশকে পরিচালনা করছে, সরকারের মাধ্যমেই আমাদের দেশ পরিচালিত হচ্ছে। এবারে সেই সরকারের প্রতিনিধি হচ্ছে এই নির্দিষ্ট ব্যক্তিবর্গ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে যে টেবিলের বিভিন্ন মানুষ এখানে বসে আছে। এটা কোথাকার ছবি? এটা হচ্ছে পার্লামেন্টের ছবি। আর এদিকে আছে কি পার্লামেন্টে এই পতাকা দেওয়া যে ঘরটা, সেটা হচ্ছে কি পার্লামেন্ট। এবং এখানে পার্লামেন্টের ভেতরে কারা বসে আছে না, যারা পার্লামেন্টের সদস্য, অর্থাৎ যারা সরকারের প্রতিনিধি। অর্থাৎ এই যে ব্যক্তিবর্গ, অর্থাৎ এই আমরা যদি দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন দল হচ্ছে জিতছে। এই যে আমাদের দেশে হচ্ছে এমপি ভোট হয়, এমপি ভোটের মাধ্যমে কি হচ্ছে, বেশ কিছু ব্যক্তিবর্গ কি হচ্ছে না, তারা জিতে কি করছে না, তারা পার্লামেন্টের সদস্য হচ্ছে। এইবারে কি হচ্ছে
না, সরকার গঠন করবে সেই যে সমস্ত প্রতিনিধিরা জিতলো তারা মিলে সরকার গঠন করবে, তারাই হচ্ছে সরকারের প্রতিনিধি, তাদের মাধ্যমে আমাদের দেশ পরিচালিত হবে। তো এটাই বলছে যে প্রত্যেকটা রাষ্ট্রের একটা নির্দিষ্ট সরকার আছে, অর্থাৎ সরকারের মাধ্যমেই দেশ পরিচালিত হয়, অর্থাৎ গভর্নমেন্ট যেটাকে আমরা বলি, গভর্নমেন্টের মাধ্যমেই প্রত্যেকটা দেশ পরিচালিত হয়। এই মানুষজন বা এই ব্যক্তিবর্গ এরা হলে সরকারের প্রতিনিধি। বোঝা গেল? তো তারপর কি বলছে, সার্বভৌমত্ব। তারপর বলছে সার্বভৌমত্ব, অর্থাৎ সার্বভৌমত্ব মানে সর্বাধিক ক্ষমতা। প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে। সার্বভৌম ক্ষমতা মানে সর্বোচ্চ ক্ষমতা। সার্বভৌমত্ব হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা, অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমত্ব আছে। রাষ্ট্র সবার উপরে, কোনো ব্যক্তিবর্গ, না প্রধানমন্ত্রী বা না রাষ্ট্রপতি বা না রাজ্যপাল না মুখ্যমন্ত্রী, কোনো ব্যক্তিবর্গ কিন্তু রাষ্ট্রের উপরে নয়, রাষ্ট্রের অধীনে আমরা সবাই। তো সরকার এই রাষ্ট্র হচ্ছে সবার উপরে, রাষ্ট্রের অধীনে আমরা বসবাস করি বা রাষ্ট্রের আওতায় হচ্ছে আমরা থাকি, রাষ্ট্র আমাদেরকে শাসন করে। তো সবার থেকে বেশি ক্ষমতা আছে কার? না, রাষ্ট্রের ক্ষমতা আছে, অর্থাৎ রাষ্ট্রের নিজের ক্ষমতা। রাষ্ট্র যে কোনো কাউকে পরিচালনা করতে পারে, রাষ্ট্র যেভাবে চাইবে সেভাবে পরিচালনা করতে পারে। এবারে এখানে মনে হতে পারে যে রাষ্ট্র তো কোনো ব্যক্তি নয়, তাহলে রাষ্ট্র কীভাবে চালাবে? রাষ্ট্র ব্যক্তি নয়, কিন্তু রাষ্ট্র হচ্ছে একটা কনসেপ্ট, যে কনসেপ্টের ভেতরে থেকে আমাদেরকে চলতে হয়। রাষ্ট্র হচ্ছে একটা ধারণা, যে ধারণার ভেতর থেকে আমাদেরকে সবাইকে পরিচালিত হতে হয়। সে রাষ্ট্রের ভেতরে থাকা রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধানমন্ত্রী সবাই কিন্তু রাষ্ট্রের অধীন, অর্থাৎ রাষ্ট্র যদি মনে করে তাহলে কিন্তু সবাইকে পরিচালিত করতে পারে এবং সবাইকে পরিচালিত করে থাকে রাষ্ট্র। তারপর শেষ পয়েন্ট কি বলছে? স্থায়িত্ব। স্থায়িত্ব কি বলছে? সরকারের পরিবর্তন হতে পারে। আমরা জানি যে প্রত্যেকটা লোকসভা ভোট, বিধানসভা ভোট, এই সমস্ত ভোটে কী হচ্ছে? সরকারের পরিবর্তন হয়। লোকসভা ভোটে কী হচ্ছে? সরকারের পরিবর্তন হচ্ছে। কখনো এই দল জিতে সরকার গঠন করছে, কখনো অন্য আরেকটা দল জিতে সরকার গঠন করছে। তো সরকারের পরিবর্তন হতে পারে, কিন্তু রাষ্ট্রের স্থায়িত্ব পরিবর্তন হয় না। রাষ্ট্র কিন্তু যেমন তেমন থাকে, রাষ্ট্র কিন্তু চেঞ্জ হয়ে যায় না। ভারতবর্ষ কিন্তু কোনোদিন চেঞ্জ হয়ে যাবে না যে ভারতবর্ষের সীমানা পুরো উল্টে অন্যদিকে হয়ে গেল, আমেরিকার জায়গায় ভারতবর্ষ চলে গেল, আর আমেরিকা চলে এলো ভারতবর্ষের জায়গায়, এরকম কিন্তু হবে না। ভারতবর্ষের একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, সেটা সেই ভূখণ্ডে কি হচ্ছে না, ভারতবর্ষের যে এরিয়া, যে নির্দিষ্ট এরিয়া, সেই এরিয়া কিন্তু থাকবে। সেটা একটু আদ্র কমতে পারে, বাড়তে পারে, মানে এটা হচ্ছে কমতে পারে বাড়তে পারে, মানে কি, যদি আমরা ধরো অন্য আমাদের এরিয়া আরেকটু বাড়াতে চাই, যে আমরা চীনের, আমরা সবসময় জানি বা সবসময় দেখেছি যে চীনের সঙ্গে আমাদের একটা দ্বন্দ্ব হয় এই এরিয়া নিয়ে, কাশ্মীরকে নিয়ে চীনের সঙ্গে মাঝে মধ্যেই দ্বন্দ্ব হয়। এখন হচ্ছে কাশ্মীর কি হচ্ছে, কাশ্মীরের কিছু অংশ দেখা গেল চীন নিয়ে নিয়েছে, বা বেশ কিছু অংশ যেটা চীনের দিকে আছে সেটা বেশ কিছু অংশ আমরা নিয়ে নিয়েছি। এটা হতে পারে, কিন্তু আমরা দখল করে নিয়েছি, এটা হতে পারে, কিন্তু পুরো এরিয়া কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ রাষ্ট্র হচ্ছে একটা স্থায়ী জিনিস, অর্থাৎ এর স্থায়িত্ব আছে। রাষ্ট্র একেবারে ভারতবর্ষ চেঞ্জ হয়ে গিয়ে বাংলাদেশের জায়গায় চলে গেল, এটা কিন্তু কখনোই হবে না। বাংলাদেশ বাংলাদেশ, ভারতবর্ষ ভারতবর্ষ, পাকিস্তান পাকিস্তান, অর্থাৎ রাষ্ট্রের স্থায়িত্ব আছে এবং এখানে সেই সমস্ত মানুষকেই এই রাষ্ট্রের নাগরিক বলা হবে যারা স্থায়ীভাবে বসবাস করে। তো স্থায়িত্ব হচ্ছে রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য। তো এইগুলো হলো একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য। তো প্রথম থেকে যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে কি না, রাষ্ট্রের প্রথম বৈশিষ্ট্য জনসমষ্টি, কারণ জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হয় না। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলছে না, নির্দিষ্ট ভূখণ্ড, অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড আছে।
তৃতীয় বৈশিষ্ট্য বলছে সরকার, অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব সরকার আছে। সার্বভৌমত্ব, অর্থাৎ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে প্রত্যেক রাষ্ট্রের, এবং স্থায়িত্ব। এই কতকগুলো হচ্ছে রাষ্ট্রের বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যকে নিয়েই হচ্ছে সংজ্ঞাতে দেওয়া হয়েছে। গার্নারের সংজ্ঞায় দেখো এই বৈশিষ্ট্যগুলোই, ম্যাক্সিমাম বৈশিষ্ট্য কিন্তু গার্নারের সংজ্ঞাতে আছে। তো সংজ্ঞাটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি বা ভালোভাবে পড়ি, তাহলে কিন্তু রাষ্ট্রের যে বৈশিষ্ট্য আমরা কিন্তু এমনিতেই লিখতে পারবো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।